আজকের বাংলাদেশটি একটি আসলেই অচেনা বাংলাদেশ। এই বাংলাদেশটি আহ, বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে মানুষ কখনো দেখেনি, যেখানে নারীদের স্বাধীনতা নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো নিরাপত্তা নেই, যেখানে আহ সাধারণ মানুষের রাস্তাঘাটে চলার নিরাপত্তা নেই। মানে এই বাংলাদেশটি কখনোই আহ আমরা আমাদের তো জন্ম মুক্তিযুদ্ধের পর, তারপরেও আমরা আমাদের জীবদ্দশায় তো দেখিনি। এবং আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম, যারা আমাদের বাবা মা বা আমাদের সিনিয়র, তারাও এইরকম বাংলাদেশের প্রেক্ষাপটটি কখনো দেখে। বিশেষ করে এই 5 আগস্ট একটি আহ, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে, একটি জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতনের পর বাংলাদেশের রাজনীতিতে আহ, যে পরিবর্তনটি হয়েছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এরা শুরু থেকেই জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে আসছে। হুম। এবং 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে ভারতে চলে যাবার পর আমরা দেখতে পেলাম যে দীর্ঘদিন ধরে যেসব জঙ্গিরা জেল বন্দী ছিল, যাদেরকে বিভিন্ন মামলায় কারাদণ্ড দিয়ে আটক রাখা হয়েছিল, তাদেরকে ওই দিন বিকালের মধ্যেই বিভিন্ন জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো এবং বিভিন্ন জেলখানা ভেঙে তারা বেরিয়ে গেল। এবং সেই সংখ্যাটি অনেক। এবং যারা শুধু দেশের মধ্যে জঙ্গিপনা নয়, যাদেরকে আন্তর্জাতিক অঙ্গনেও জঙ্গি হিসেবে পরিচিতি ছিল যাদেরকে। এবং আমরা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র আন্দোলনের নামে যেসব দেখেছি, সেটিও রীতিমতো জঙ্গিপনাই ছিল। এবং 5 আগস্টের পরবর্তী সময় এইসব জেল ফেরত, মানে জেল পালানো জঙ্গিরা বা জেল থেকে বের হয়ে যাওয়া জঙ্গিরা, তারা কিন্তু সারাটা দেশে জঙ্গিপনা শুরু করলো। রাস্তায় তারা আহ সেই আফগান স্টাইলে গাধার পিঠে চড়ে মিছিল করা শুরু করলো। তারা বিভিন্ন হাট বাজারে গিয়ে মাইকিং করে ঘোষণা দেওয়া হলো যে নারীরা বাজার করতে পারবেন না, তারা হাটে ঢুকতে পারবেন না, তারা পর্দা করতে হবে। তারা বিভিন্ন সমাবেশ থেকে হুমকি দিল, নারীদের শরীরের কোনো অংশ দেখা গেলে সেখানে আলকাতরা মেরে দেওয়া হবে, রং করে দেওয়া হবে। এই ধরনের জঙ্গিপনা কিন্তু 5 আগস্টের পর থেকেই বাংলাদেশে চলে আসছিল। এবং তৌহিদি জনতার নামে একটি মব সন্ত্রাস, যে যেখানে সেখানে তারা হাজির হয়ে সেখানে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটাচ্ছে। এবং 5 আগস্টের পর তারা প্রধানত যে কাজটি করেছে সেটি হলো, বাংলাদেশে যে ভাস্কর্যগুলো ছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, ইন্দিরা গান্ধীর ভাস্কর্য, রবীন্দ্রনাথের ভাস্কর্য, এই ভাস্কর্যগুলো তারা গুড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা যেটা দেখলাম, যে বাংলাদেশে দীর্ঘদিন যাবত, প্রায় 18-19 বছর ধরে নিষিদ্ধ একটি সংগঠন হিজবুত তাহরির, যারা শুধু বাংলাদেশে নয়, ভারত সহ আন্তর্জাতিক অঙ্গনে যারা নিষিদ্ধ, সেরকম একটি সংগঠন গত কয়েকদিন ধরেই তারা ঢাকার বুকে খেলাফত প্রতিষ্ঠার জন্য, খেলাফত কায়েমের জন্য তারা একটি সমাবেশ বা কর্মসূচি ঘোষণা করেছিল, মার্চ ফর খেলাফত এই নামে। তো সেই কর্মসূচিটি কালকে পুলিশ পরিবেশিষ্ট অবস্থায় আমরা দেখলাম ঢাকার যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখান থেকে জুম্মার নামাজের পর এই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, যারা জঙ্গিপনার অভিযোগে অভিযুক্ত, তারা রাস্তায় নেমে এলো। এবং তাদের সঙ্গে কিন্তু মানে একটি এত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ এবং এত সংগঠিত একটি মিছিল ঢাকার রাস্তায় বেরিয়ে এলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখের সামনে দিয়ে। যদিও পরবর্তীতে সেটা নিয়ে পুলিশ প্রশাসন বা সামরিক বাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা অ্যাকশন দেখেছি, কিন্তু এতগুলো নিষিদ্ধ ঘোষিত মানুষ যারা এই সংগঠনটির সাথে সম্পৃক্ত, তারা কিভাবে এভাবে সংগঠিত হলো, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। তাহলে কি সরকার ভিতরে ভিতরে এই জঙ্গিপনাকে প্রশ্রয় দিচ্ছে? একেবারে এই এই প্রশ্নটা প্রশ্নটা কিন্তু কিন্তু যেন যত সামনে এসে সময় যাচ্ছে যাচ্ছে। তত জোরালো হচ্ছে, কারণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রকাশ্যে রাস্তায় যেভাবে তারা দাপিয়ে বেড়াচ্ছে, সেটা কিভাবে সম্ভব? ইউনূস প্রশাসন তারা কি কিছুই দেখতে পাচ্ছেন না? অন্তর্বর্তী সরকার তাদের নজরে কিছুই পড়ছে না? এইটা একটি বড় প্রশ্ন। যে বাংলাদেশে আমি তো বললাম যে শুরুটা হয়েছে 5ই আগস্ট, এই ক্ষমতার পট পরিবর্তন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর যে পরিবর্তন লক্ষ্য করছি আমরা, তার সূচনা লগ্ন থেকে আমরা দেখছি এই জঙ্গিবাদীদের তৎপরতা।
তো সেই তৎপরতা কিন্তু সরকার বিভিন্ন সময় অ্যাভয়েড করেছে। তারা যেমন প্রথম দিকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু বাড়িতে যে হামলার ঘটনা ঘটছে সেখানে আইসিস এর পতাকা, হুম। সেখানে এই হিজবুত তাহরীর পতাকা উড়ানো হয়েছে। তাহলে সরকার এর একটা অ্যালার্ট ছিল যে তারা ফিলিস্তিনি পতাকাও সেখানে দেখা গেছে। সক্রিয় আছে। তো সেখানে এই যে যে নিষিদ্ধ ফিলিস্তিনি পতাকা তো নিষিদ্ধ না, কিন্তু যারা সংগঠন আন্তর্জাতিক অঙ্গনের সংগঠন নিষিদ্ধ, হুম। যারা জঙ্গিপনার অভিযুক্ত তাদের পতাকাটা তো খুব ভাববার বিষয় থাকে। একদম। তো সেই জায়গাটিতে সরকার কিন্তু কোনোভাবেই কঠোর পদক্ষেপ দেখায়নি, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করেছে। যেমন 5 আগস্টের পরে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের খড়গ নেমে এসেছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, মেয়েদের রেপ করা হচ্ছে, সেই সেই সময়টাতে আমরা দেখেছি সরকারকে বলতে যে মানুষ নির্যাতিত হচ্ছে সংখ্যালঘুরা হিন্দু হিসাবে না, আওয়ামী লীগের সমর্থক হিসেবে। তার মানে এক অর্থে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটি তারা আওয়ামী লীগের কর্মী হিসাবে তারা ছাপাই গিয়েছে তাদের পক্ষে, এই জঙ্গিদের পক্ষে, যে জঙ্গিরা যে হামলা করছে সেই হামলার রাইট আছে। তো যে কারণে সঙ্গীরা দিনের পর দিন এই জঙ্গিরা কিন্তু আরো আহ মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, লাগামহীন হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে। তো তুমি যে প্রশ্নটি করলে যে আসলেই জঙ্গিরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জঙ্গিরা কোনোভাবেই এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, বা এই সরকার তাদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করছে না, পারছে না নাকি কোথাও গিয়ে পেছন থেকে করছে না, মদদ ভুল দেওয়া বলতে। হচ্ছে? রাইট, আমি সেই প্রশ্নটি মানে সেই বক্তব্যটি রাখছি যে হয় তারা করছে না অথবা তারা তাদেরকে করতে সুযোগ দিচ্ছে। এবং আমার কাছে যেটি মনে হয়, আমি এখানে একটি বিষয় স্পষ্ট করতে চাই যে বাংলাদেশকে আমরা একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা হিসাবেই জানি, এবং মহান মুক্তিযুদ্ধ 1971 সালে বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধটি হয়েছে সেটি কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে হয়নি, একটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে হয়েছে, মুজিববাদের ভিত্তিতে হয়েছে, যেখানে ধর্মনিরপেক্ষতা প্রধান বিষয় ছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু এই সরকার 5 আগস্টের পর ক্ষমতা গ্রহণের পর তারা সরে এসেছে, এবং তারা এই জঙ্গিবাদ দমনকে তারা প্রশ্রয় মানে তারা প্রতিরোধ করছে না জঙ্গিবাদকে, জঙ্গিবাদ দমনকে তারা দমনে তারা উদ্যোগী হচ্ছে না, কারণ তাদের ক্ষমতায় থাকার একমাত্র অবলম্বন হচ্ছে এই জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী। সুতরাং এই জঙ্গি গোষ্ঠীকে তারা প্রমোট করছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। সুতরাং তারা যে মানে না জেনে শুনে তারা এটা করছে তা না, এখান থেকে তারা কিন্তু আরো স্বার্থের একটা কারণে বিষয়, করছে। আরো একটা প্রশ্ন উঠে আসছে যে পেছন থেকে যে মদদ দেওয়া হচ্ছে নাকি তারা সামলাতে পারছে না, এই প্রশ্ন যেমন জোরালো হচ্ছে। আর এটাই কি কোথাও গিয়ে কোনো না কোনো দিন ইউনূস সরকারকে আরো খানিকটা চাপে ফেলে দেবে না? যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আজকে দাপিয়ে বেড়াচ্ছে, যাদেরকে হয়তো পেছন থেকে মদদ দেওয়া হচ্ছে, সেই জঙ্গি সংগঠনের জন্যই একদিন ইউনূস সরকার চাপে পড়ে যাবেন। মানে এটা তো একটা বাংলা একটা প্রবাদ আছে যে যে সাপ মানুষ পোষে হুম। দুধ কলা দিয়ে, সেই সাপের দংশনেই কিন্তু সেই তার মৃত্যু হয়। এটা হুম। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে। তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু একটি পরিচিত মুখ ছিলেন, কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গন তাকে জঙ্গিবাদের মদতদাতা হিসেবে কিন্তু তাকে চিহ্নিত করছে।